রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। দেওয়ালির পরদিন কাল থেকে ঠাকুরের জন্ম উৎসব চলছে খুব ধুমধাম। বহু লোকের সমাগম হচ্ছে। বেলা 3টে থেকেই আলোচনা আরম্ভ হয়েছে। আমরা কয়েকজন শুধু লিখে যাচ্ছি। ঠাকুর নানা রকম উপদেশ দিচ্ছেন ও বোঝাচ্ছেন। একাগ্রতা সম্পর্কে, হওয়ার জন্য যে জন্ম এবং হতে যে বাধ্য সে সম্পর্কে বোঝাচ্ছেন। আর ভাগ্য, কপাল এগুলো শুধু নামকরণ মাত্র, সাময়িক আত্মতৃপ্তির জন্য। একটা জিনিস ভালো কি মন্দ তখনই সৌভাগ্য ও দুর্ভাগ্য নাম দিয়ে নিজে সেই অবস্থা হতে স্বস্তি পাওয়ার জন্য ওসব কথোপকথন। একজন শোকাচ্ছন্ন, প্রায় উন্মাদ, তার বেলায় কোনো উপদেশই খাটছে না। তিনি বললেন, এই ক্ষেত্রে এদের ওপরে ওই জাতীয় বাণী এসে তখন কার্যকরী হয় যখন বিধাতার ওপর ন্যস্ত করে এই উক্তি প্রকাশ করে, তিনি যা করছেন ভালোর জন্যই করছেন, কোনো পাপ করেছি তার ফলাফল চলছে। নানা রকম মনের আলোড়ন দ্বারা কিছু সংস্কার, কিছু বিচার মিশ্রিত এই সমস্ত শোকাচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে তখনকার জন্য ওই জাতীয় অবস্থাই তাদের কার্যকরী করে যাচ্ছে। বস্তুতপক্ষে প্রাকৃতিক নিয়মানুযায়ী যা হয়ে এসেছে, হচ্ছে এবং হবে এক নীতির মধ্য দিয়েই চলছে। প্রত্যেকটি কার্য, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটির প্রয়োজনীয়তার কার্য করে যাচ্ছে। সুতরাং ভাগ্য অভাগ্য এই সমস্ত শুধু নামকরণ মাত্র, নিজেদের বোঝাবার জন্য। জ্ঞানে যখন প্রতিষ্ঠিত হবে তখন সব কিছু সমস্যারই সমাধান হবে। তিনি আমাদের এই বিষয়ে বোঝাচ্ছিলেন। হঠাৎ আবার এ প্রসঙ্গ থেমে গেল। থামার সঙ্গে সঙ্গে আবার আর এক প্রসঙ্গে চলে গেলেন। হঠাৎ এমন সময় বলে উঠলেন, জল। জোরে জোরে শব্দ করে উঠলেন। তখন গ্লাসে জল আনা রয়েছে। ঠাকুর বললেন, গ্লাস নয়, বালতি নিয়ে এসো। বালতি নিয়ে নিকটে উপস্থিত। তিনি নিজেই জল ছিটাচ্ছেন। আমরা সব অবাক হয়ে দেখছি, কি ব্যাপার। তারপর হঠাৎ শুনেই হাতখানা বাড়িয়ে দিলেন যেন কাউকে ধরতে যাচ্ছেন। তারপর বললেন, যাক, বেঁচে গেছে। তারপর আমরা খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে? ঠাকুর বললেন, এমন কিছু নয়, আবার কিছু। এক জায়গায় আগুন লেগেছে, ওপর থেকে আগুনের ঝাঁপ পড়ছে, বহু লোক মারা যাচ্ছে। আমার এক ভক্ত আমায় বিপদে পড়ে ডাকছে। যখন দেখলাম ওর গায়ে আগুন লাগার উপক্রম, হঠাৎ রিসিভার যন্ত্রে সাড়া দিয়ে উঠেছে। তাই সাড়া পেয়ে মেসেজ পাঠিয়ে ওকে সেভ করে দেওয়া হলো। তবে কিছুটা তাপ তো লেগেছেই। সবার মধ্যে ব্যাপারটা জানাজানি হয়েছে। কার? তারপর তিনি নামও বলে দিলেন। তাকে আমরা ভাই হিসাবে আগেও জানতাম। আমাদের সেই শহরে হইচই পড়ে গেল, রাও পড়ে গেল। দুদিন পরে সে এসে উপস্থিত। তার কথা সে বলার আগে সবাই বলছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করছে, তোমরা কি করে জানলে? আমরা বললাম, জানানোর মালিক জানিয়েছেন। সে সবাইকে বলতে আরম্ভ করেছে, ওই আগুনের ভেতর থেকে ঘাড় ধরে কে যেন আমায় উঠিয়ে রাস্তায় ফেলে দিল। আমরা ঠাকুরকে যে অবস্থায় দেখেছি, একই উক্তি ওর মুখে। তারপর ঠাকুরের সাথে এসে দেখা করলো। ঠাকুর বললেন, কি ভালো আছিস তো? সে কাঁদতে কাঁদতে পায়ে পড়েছে। সে আবেগপূর্ণ কথা অনেক বলল। ঠাকুর তাকে আশ্বাস দিয়ে বসালেন। ঠাকুর সেই উৎসবের ব্যাপার তখন সব বললেন। দেখো কি করে এগুলো আসে এবং কি করে বোঝা যায়। আমাদের তোমাতে যে ডিস্টেন্সটুকু রয়েছে, এই ডিস্টেন্সটুকু আমি যেমন তোমাকে জানাচ্ছি, হে শান্তিদাস, তুমি সরে বসো, স্ট্রেট হয়ে বসো। সাথে সাথে যেন তার অ্যাক্টিভিটিস করে যাচ্ছে। আবার নিকটে এলে যেন তাকে ধরে আলগা করে নেওয়া হয় কিংবা তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। সবই কিন্তু শক্তির খেলা।
নিকটতমই হোক আর দূরত্বই হোক, শক্তির নিকট ব্যবধান বেশি মনে হয় না। ওর ডাক তোমাতে আমাতে যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু মেনটেন হচ্ছে আমাতে ও ভক্ততে। ফোর্সফুল ডাক আর পাওয়ারফুল রিসিভার যদি থাকে, সাড়া দেবেই ঠিক মুমেন্টে। সেই অনুযায়ী তার মেসেজ পাঠিয়ে হোক বা অন্য কোনো প্রকারেই হোক, যার যেভাবে প্রতিকার করা দরকার তার প্রতিকার করে যাচ্ছে এবং হস্তের সঞ্চালনের সাথে সাথে একটা কমপ্লিটেড ফর্ম হয়ে, যেমন জল হতে বরফ হয়, ঠান্ডা যখন তার মধ্যেই অবস্থিত হয় তখনই বরফ হয়। একটা মাত্রা আছে, বরফ হওয়ার যে মাত্রা, সেই শক্তির একটা মাত্রা ক্রমশ সঞ্চালনের সাথে সাথে এগিয়ে যায়। সমনুযায়ী এমন একটা ফর্ম হয়, ঠিক হস্তেরই মতো কার্যকলাপগুলো তথায় প্রকারান্তরে করে যাচ্ছে। ওই যে প্রসারণের অবস্থা, ওই অবস্থাটা শক্তিতে সাধারণত এফেক্টিভ হয় এই জাতীয়তে। যেমন একটা ম্যাগনেট একটা জিনিসকে ম্যাগনেটিক অ্যাকশনে টেনে নেওয়া যায়, ঠিক একজন পাওয়ারফুল ম্যান ওই জাতীয় পাওয়ার অ্যাপ্লাই করে মনোনিবেশের সাথে সাথে যে কোনো বস্তুকে টেনে নিয়ে আসতে পারে। আগুনে পড়ার ব্যাপারটাও ঠিক ওই ব্যাপারই, ওকে টেনে নিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন সর্প দূরবর্তী জিনিসকে আকর্ষণ করে তার গ্রাসের বন্দোবস্ত করে, তার চেয়েও আর এক জাতীয় সূক্ষ্ম জীব আছে, দূর হতে দৃষ্টিরূপ আকর্ষণেতে এদের গ্রাসের বন্দোবস্ত করে, তাকে বলে দৃষ্টিভোগী। দৃষ্টির সাথে সাথে শরীর হতে রক্ত টেনে পান করছে। ত্রাটক যোগ সাধারণত সর্পের ভেতর দিয়ে পরিস্ফুট হয়। জিহ্বা তালুতে স্পর্শ করে এই আবহাওয়া হতে একজাতীয় রস টেনে নেয়, যা তার গ্ল্যান্ড এর সিক্রেশনে মিক্সড হয়ে একটা ফুড হয়ে তার শরীরের পরিপুষ্টির কার্য করে যাচ্ছে। ওই ত্রাটক যোগই ওই আবহাওয়াতে আকর্ষণের কার্যে সহায়তা করছে। স্বভাবজাত জীবচিন্তার সাথে সাথে যেমন গ্ল্যান্ডের সিক্রেশন কিংবা একটা সেক্সুয়াল থিঙ্ক করে নিজের ভেতরে সঙ্গম অবস্থার সৃষ্টি করে, ভেতরেই স্থলিত অবস্থা সৃষ্টি করে, সবই চলছে এক জাতীয় আকর্ষণিক অবস্থা। এই চিন্তাযুক্ত অবস্থাতে কি কান্না, কি আনন্দ, কি হাসি, কি ভয়, সবই যুক্ত আকর্ষণে আকর্ষিত হয়ে ব্যক্তিগত পার্টস অথবা অংশের ওপরে কার্যকরী হয়ে ভিন্ন ভিন্ন গ্ল্যান্ডের ওপর অ্যাকশন হয়ে ভিন্ন ভিন্ন শক্তির বিকাশ করছে অথবা রূপ দিচ্ছে। যোগ এখানেই যোগাযোগ হচ্ছে যোগ, এর মধ্যে বহু লোকের ভিড় হয়েছে, আর এত মালা ঠাকুরের গলায় পড়ছে যে আলাপ তিনি ঠিকমতো করতে পারছেন না। সবার সাথে একটু একটু আলাপ ও আশীর্বাদ দিতে দিতে অনেক সময় কেটে গেল। তিনি এ বিষয়ে আরও বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরিবেশের জন্য আর পেরে ওঠেননি। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থায় সেদিনের মতো মেতে গেলাম। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।